আমাদের আজকের ঘটনাটি হতে চলেছে বেশ ভয়ঙ্কর এবং লোমহর্ষক একটি ঘটনা। আমাদের আজকের ঘটনাস্থল হচ্ছে আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ জেলার কালীগঞ্জ থানার বাউশিয়া গ্রামের ছোট্ট একটি পরিবারকে কেন্দ্র করে। আর সেই পরিবারে ছিল শামসুল হক এবং তার স্ত্রী আমেনা বেগম এবং তাদের ছোট্ট একটা মেয়েটির নাম ছিল সাবিহা আক্তার। শামসুল হকের বয়স ছিল ৪৫ বছর বয়স। পেশায় তিনি একজন কৃষক। তার স্ত্রী ৩৮ বছর বয়সের গৃহিণী এবং তার যে মেয়েটা ছিল সেটা ১৫ বছর বয়স, স্থানীয় স্কুলের ৯ম শ্রেণীতে পড়তো। তো ঘটনাটিও হচ্ছে আমাদের ২০১০ সাল কি ১২ সালের দিকের ঘটনা। তো ঘটনাটির প্রেক্ষাপটে বলা যায় দক্ষিণ বাউশিয়া গ্রামটা বেশ নিরিবিলি, পাশেই হাওর, আশপাশে বাঁশঝাড়, আর গ্রামের একদম প্রান্তে শামসু মিয়ার বাড়ি। সাবিহা ছিল খুব শান্ত ও মেধাবী মেয়ে, কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে সে একা হাঁটছিল বাঁশবাগানের দিয়ে। হঠাৎ ওখানেই বাঁশবাগানের নিচে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। একজন প্রতিবেশী মেয়েটিকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসে। তারপর তাদের বাড়িতে এক কৌতূহলী সৃষ্টি হয়। হঠাৎ মেয়েটি কেন এভাবে অজ্ঞান হয়ে যাবে, তাও আবার প্রতিদিন যেদিকে আসা যাওয়া করতো সেই জায়গাতে। তো ঘটনাটি শুরু হয় সেই রাত থেকে। ওই দিন রাতটা ছিল বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার গিয়ে কাল শুক্রবার পড়বে, এমন একটি রাত। তো সেই রাতে অসাধারণ আচরণ শুরু হয়। তারা সবাই খাওয়া দাওয়া না করেই যার যার মতো করে যেখানে খুশি সেখানে চোখ বুজে এবং ঘুমিয়ে পড়ে। হঠাৎ সেই রাতের অদ্ভুত ঘটনা শুরু হয়ে যায়। রাত ১২টা। তখন সাবিহা ঘুম থেকে উঠে জানালার দিকে চেয়ে হেসে হেসে বলতে থাকে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে ডাকছে, ওরা এসে গেছে, ওরা এসে গেছে আমাকে নিয়ে যেতে। তখন সাবিহার মা বাবা ঘুম থেকে সজাগ হয়ে ওঠে এবং ডাকতে শুরু করে, সাবিহা, সাবিহা, কি বলছো তুমি উল্টাপাল্টা? মায়ের ডাকে সাড়া না দিয়ে হঠাৎ দরজার দিকে ছুটে যায় মেয়েটি। তখন বাবা মা ধরে ফেললে সে অসম্ভব শক্তি দিয়ে তার বাবার হাত ছাড়িয়ে দেয়, যা তার মতো পাতলা মেয়ের পক্ষে অসম্ভব ছিল। শামসু মিয়া ভাবলেন মেয়েটি হয়তো জিনের ছোঁয়া পেয়েছে। তারপর মেয়েটিকে জোর জবরদস্তি করে ঘরেই রাখা হয় সেদিন রাতে। রাত পেরিয়ে দিন আসে। সকাল হতেই মেয়েটি আবারও যেন অজ্ঞান হয়ে যায়। সারাটা দিন এভাবেই চলে যায়। না আজ কোনো খাওয়া না দাওয়া, না কোনো পানি পান, এভাবেই সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর দ্বিতীয় রাত যখন আবারও ১২টা বেজে ওঠে, আতঙ্ক যেন আবারও জমে উঠতে শুরু হয়। তারা সবাই চিন্তিত। চিকিৎসা করালেও সাবিহার জ্ঞান ফিরছে না। রাত তখন প্রায় আবারও ১২টার মতো বাজে। তখন সাবিহার মায়ের ঘুম হঠাৎ করে ভেঙে যায়। তিনি দেখতে পারেন জানালা দিয়ে হাওর পাড়ের দিকে। সাবিহা তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, কালো জামা পরা লোকটা ফের এসেছে। সে আমাকে তার সাথে নিতে চায়, সে আমাকে তার সাথে নিতে চায়। হঠাৎ তার শরীর কেঁপে উঠে, ঠান্ডায় নয়, যেন একটা অদৃশ্য কিছুর দ্বারা পরিচালিত হচ্ছে। একই সময় তাদের বাড়ির গরু বাঁধা ছিল গোয়াল ঘরে। তা ভয় পেয়ে দড়ি ছিঁড়ে দৌড়ে পালায় বাড়ি থেকে। তখন রাত দ্বিতীয় প্রহর শুরু হয়ে যায়। সাবিহার মা চিৎকার শুরু করে দেয়। ওদিকে সাবিহার বাবা ঘুম থেকে লাফিয়ে উঠে আগে তাদের গরুটাকে ঘরে নিয়ে আসলো। তারপর ঘরের ভেতর সবাই শুনতে পায় একটা
চাপা পুরুষ কণ্ঠ তাকে দিয়ে দাও, না হলে তোমরা সবাই চলে যাবে উপরে। তাকে দিয়ে দাও, না হলে কেউ শান্তি পাবা না। এরকম কথাবার্তা শুনে সেদিন সেই রাতে তাদের বাড়ির আশপাশে যারা ছিল তাদের কারোরই ঠিক মতো ঘুম হয়নি। সবাই সাবিহার ঘরের সামনেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নিল যে দরজাটা ভেঙে দিবে, কিন্তু সাবিহার বাবা তা করতে দেয়নি। তারপর সকাল ঘনিয়ে আসে। সকালে সবাই যখন দেখতে পায় সাবিহা শব্দ করছে না, সবাই সিদ্ধান্ত নিল ঘরের দরজাটা ভেঙে দিবে। ঠিক তখনই সাবিহা দরজা খুলল এবং দরজা খোলা মাত্রই সে আবারও অজ্ঞান হয়ে পড়ে। তার অজ্ঞান হয়ে যাওয়ার পর আর জ্ঞান ফিরছে না। সেদিন সকালবেলা তার একটুখানি জ্ঞান ফিরে। তখন তার অবস্থা ভালো হওয়ায় তার মা তাকে কিছু একটা খাওয়া দাওয়া করান এবং তাকে পেটটা ভরিয়ে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে। তো আবারও কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে খাওয়া দাওয়ার পর। তো ওই দিন রাত 3টার দিকে সবাই তখন ঘুমাচ্ছে। সাবিহার মাও ভাবলো হয়তো মেয়েটা এখন ভালো হয়ে যাবে। সাবিহার গলা বদলে যায় ঠিক রাত 3টার সময়। এক পুরুষ কণ্ঠে সে বলতে শুরু করে, আমার জায়গায় পা রেখেছে, এখন আমার হতে হবে তাকে, না হলে সব কিছু নষ্ট করে দেব আমি। তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু হয়ে যায়। সাবিহার মা ঘুম থেকে উঠেই যখন ল্যাম্পটা অন করলো তখনই সে দেখতে পারে সাবিহার এরকম একটি অবস্থা, আর সেই চাপাকণ্ঠী আওয়াজ যেন সাবিহার মুখ থেকে বেরিয়ে আসছে। তখন বাড়ির পাশে যে একটা ছোট দেয়াল ছিল সেটার মধ্যে খোঁচাখুচি শব্দ হতে থাকে, যেন কেউ বাহির থেকে আঁচড়াচ্ছে। তারপর শামসু মিয়া ভোরের আগে গ্রামে একজন হুজুরকে ডেকে আনেন। ওনার নাম ছিল মাওলানা খলিলুর রহমান, নলজোড়া মাদ্রাসার হুজুর। ওই হুজুর খুব পারদর্শী ছিলেন এরকম জিন ঝাড়ফুঁক করাতে। হুজুর সাবিহার দিকে তাকিয়ে বলেন, এই জায়গায় কেউ কিছু ফেলেছিল ও সে পথে হাঁটার সময় ছোঁয়া লেগেছে। ওই জায়গায় মানে কোন জায়গায়? তিনি বলেন, কেউ হয়তো হাওরের পাশে মানত করা কিছু বা তাবিজ তন্ত্র ফেলেছিল যেখানে সাবিহা পা দিয়েছিল। হুজুর 3 দিন তেলাওয়াত, পানিতে দোয়া পড়ে ছিটানো এবং তাবিজ পরিয়ে এক প্রকার ঝাড়ফুঁক চালান। 4র্থ দিনের সন্ধ্যায় সাবিহা পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। হুজুরের মধ্যে ছিল এটা একটি তাবিজকৃত কোনো জিনের প্রভাব, যেটা কুফরিকারী তাবিজ করা হয়, তারপর মানুষ যেটা হাওরের পাশে ফেলে দেয়। তো পানি শুকানোর পর তাবিজটা হয়তো কোনো এক কারণবশত উপরে চলে আসে, আর যখনই মানুষ তার উপরে হাঁটা চলার সময় পা লেগে যায় তখনই মানুষের উপর সেই রকম ভয়ঙ্কর জিনগুলো আচর করে থাকে। হুজুর সেই কথা বলেন এবং সেই জিনগুলোকে ছাড়ানো অসম্ভবের কিছু নেই, তিনি সেটাও বলেন। তারপর সাবিহার এই বিষয়টা যুক্তিসম্মত দৃষ্টিভঙ্গিতে তারা আরও যে কিছু যাচাই বাছাই করার চেষ্টা করেছিল। তখন সাবিহার বাবা মা যেটা জানতে পারেন, সাবিহার আচরণ কিছুটা ডিসোসিয়েটিভ ট্রান্সের মতো, যা মানসিক চাপ বা সাংস্কৃতিকগত বিশ্বাস দ্বারা সৃষ্ট হতে পারে। তবে আশেপাশের পরিবেশ, বাঁশঝাড়, হাওর, একাকিত্ব, ভয়াবহ উপসর্গ, অদ্ভুত কণ্ঠ এবং পারিবারিক সাক্ষ্য এগুলোকে অতিরিক্ত বাস্তব করে তোলে। আর এরকম জিনের কোলাহল যেন এই গ্রামে আরও আগেকার মানুষের সঙ্গে ঘটেছে, এখনও ঘটে, তাও মানুষ বাস্তবধর্মী প্রমাণিত। আজও দক্ষিণ বাউশিয়াতে কেউ সন্ধ্যার পর একা বাঁশবাগানের দিকে হেঁটে যায় না। শামসু মিয়ার পরিবার এখন অন্য গ্রামে চলে গেছে, তবে এই ঘটনার স্মৃতি গ্রামের মানুষ আজও ভুলতে পারে না। এই ঘটনাটা একটি কালময় ঘটনা হয়ে দাঁড়ায়। এই যে ঘটনাটা বাউশিয়া গ্রামে ঘটেছিল, বাউশিয়া গ্রামটা কিন্তু খুব ছোট, তবে এই গ্রামের মধ্যে আগেকার মানুষের মুখ থেকেও শোনা যেত অনেক রকমের ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতো। এই বাউশিয়া গ্রামের অনেক ঘটনাই আমাদের চ্যানেলে আপলোড করেছি আমরা, আপনারা
আমাদের সেই ঘটনাগুলো শুনে আসুন। আর আমাদের এই ভীতিকথা ইউটিউব চ্যানেলে যারা যারা আজকে নতুন রয়েছেন আর যারা সংযুক্ত হচ্ছেন বা পরবর্তী হবেন, তাদের সবাইকে আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমন ইসলাম তখন ছিলাম আপনাদের সঙ্গে। আর ভীতিকথা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং সদস্যতা বাড়িয়ে নিন। আর প্রতিদিন একদিন পর পর আমরা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সত্য নির্ভর ঘটনাগুলো কালেক্ট করে আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। আর সেই ঘটনাগুলো আপনারা শুনতে চাইলে আমাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আর অবশ্যই আমরা ভিডিও ছাড়ি রাত 11টার সময়। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শুনুন, গল্পগুলো শুনুন, অনেক কিছু আশা করি আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন এবং অন্য জগতের বিষয় নিয়ে, যেমন জিন, তারপর যে কালো জাদু, তারপর আরও মারাত্মক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর সেই আলোচনাগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনারা এরকম বিষয়গুলো থেকে আপনারা সচেতন হতে পারবেন। আর এটাই আশা করি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এটা একটা শিক্ষার খাতিরও পড়ে। লিসেনার্স, আপনারা যারা ভৌতিক ঘটনাগুলো শুনেন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেটা আমাদের যারা সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকে জানাচ্ছি পূর্ণ ভালোবাসা, আর যারা হবেন তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনাদের মাঝ থেকে এই মুহূর্তে বিদায় নিব। আজকের স্টোরিটা ছিল খুব ছোট একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। কালকের পরের দিন আশা করি 2-3টা ঘটনা আমরা আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। তাই কালকের পরের দিন আপনারা আমাদের সাথেই থাকুন আর ভীতিকথার সঙ্গেই থাকুন। লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমন ইসলাম। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।